বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প পিএম অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত টান। কোনো গল্প নয়, সত্য ঘটনা। যার মুখে আমার এই গল্প শোনা, তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন। ও দেশের নানা গল্প আমি বন্ধুটার মুখে সেদিন বসে বসে শুনেছিলাম। সকালবেলা পাহাড়ি পথে একা বের হয়েছি বেড়াতে। একটা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে। আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন। অনেক দিন দেখি না প্রণববাবুকে। তিনি কবে এখানে এসেছেন তাও জানি না। আমাদের এদিকের বাজারের মালিয়া মহান্তির বড় গোলদারির দোকান, তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ 2 মাস ধরে হোমসডেল কুটিতে বাস করছেন। মিনিট 35, কারণ আমাকে পায়ে হেঁটেই পথটা যেতে হয়। প্রণববাবু আর আমি দুজনে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। অনেক দিন পর আমাদের দেখা সাক্ষাৎ। দুজনে খুব খুশ এরকম হঠাৎ দেখা হওয়ায়। প্রণববাবু বললেন, এখানে খেয়ে যাবেন? বাড়িতে বলে আসিনি, স্নানও হয়নি। সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে থাকবেন তো? একটা খুব ভালো গল্প বলবো, কিন্তু খেয়ে দে ওই বুড়ো হর্তিকতলার ছায়া বসে, কেমন? ও লাখপাতিয়া, এখানে এসো। এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে। ওইখানে কতদিন আর থাকবেন? বুধবারে চলে যাব। তবে আজ দেখা হওয়াতে বড় ভালো হলো। কতদিন দেখা হবে না কে জানে। অথচ আমরা কলকাতাতেই থাকি, ঠিকানা না জানতেই। মাংস খান তো? খুব নিষিদ্ধ পক্ষীর খুব। মধ্যাহ্নভোজন খুব ভালোই হলো সেদিন। এরপর আমরা সেই হর্তুকিতলায় গিয়ে বসি। সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী। ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে। একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে। প্রণববাবু বললেন, আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন। আজ একটা অসাধারণ ঘটনার কথা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলার ইচ্ছাটা বড় প্রবল হয়েছে। আপনি তো জানেন আমার বাবা আর কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকেই ওই দেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর আবাদ করেন। আমার বাবার অনেক আগে থেকেই তিনি আছেন সে দেশে। তার 4-5টা ছেলে, বিগ গেম হান্টার নাকি তারা। লোহার মতো শরীর, অনর্গল সোহালি ভাষায় কথা বলতে পারে, সে দেশের নেটিভদের মতোই। এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি? কিন্তু ঘর ভোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক না কেন, আমরা জানি বাংলাদেশের লোক কত দূর দূরে ছড়িয়ে আছে। আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়, সেখানেই হচ্ছে শিমুলিয়া। 10 বছর বয়সে আমি প্রথম নাইরোবি যাই। ভিক্টোরিয়া নয়াঞ্জা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট্ট একটি শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন। সেই সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা। সে সময় তিনি বিবাহ করেননি। ছুটি ছাটাতে নাইরোবিতে আমাদের বাসায় এসে বসতেন। তিনি দিন কতক বেশ আমায় ইংরাজি পড়াবার ভারটাও নিয়ে ফেলেছিলেন। সে সময় ওদেশের জিনিসপত্র খুব সস্তা ছিল। মাংস, দুধ, মাখন, এমনকি কফিও যথেষ্ট পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে 3 ঘর বাঙালি পরিবারের বাস। সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী, আর একজন ছিল খ্রিস্টান। ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত। মাঝে মাঝে নাইরোবিতে থাকতো, তো মাঝে মাঝে দূর পল্লী অঞ্চলে চলে যেত। আমি 15 বৎসর একাধিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা মার সঙ্গে। ওখানকার জীবনটা বেশ ভালোই কাটছিল। জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ।
জিনিসপত্রও ছিল সস্তা। কত নতুন স্বপ্ন তখন দেখছি ওই অল্প বয়সে। একবার আমার খুড়তুতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি আমার চোখের সামনে তুলে ধরল। সেই আমার তরুণ বয়স। বাবাকে বললাম, কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করব, হাতি সিংহ শিকার করব, গল্পের বইয়ের সেই নায়কদের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দের আস্বাদ করব। আমি বললাম, তখন আপনার বয়স কত? ওই 17 বছর। লেখাপড়া? কামপালার সেই মাস্টার সীতানাথ মারুজ্জে ইংরাজি পড়াতেন, আর স্টেশন মাস্টার ডসন সাহেব ছিলেন ওনার মেমের কাছে অঙ্ক কষতাম। আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী। তার এক ছেলে ছিল প্রায় আমার সমবয়সী। একটা এয়ার গান নিয়ে তার সঙ্গে খেলা করতাম। শিকারে ঝোঁক ছিল কিন্তু আমাদের দুজনেরই। নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে শুধু কণ্টক আর শিমোসা গাছের বনের জেব্রা, সিংহ, জিরাফ, উট পাখির দলও বিচরণ করতো সেখানে। আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য। একবার একদল সিংহের সামনে পড়ে গেছিলাম। তার মধ্যে এক গর্ভবতী সিংহীও ছিল। সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে 3-4টে শাবক প্রসব করেছিল। সুতরাং লেখাপড়া সেখানে তেমন আর হয়ে ওঠেনি। আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে তাহলে? সে অনেক পড়ে, কলকাতায় ডাক্তারি পড়ি তখন। কত বছর বয়সে কলকাতায় আসে? 25 বছর বয়সে। অত বছর বয়সে ডাক্তারি পড়লেন? পাশ করেছিলেন? হোমিওপ্যাথিক কলেজে পড়ি। মাত্র 3 বছরের কোর্স ছিল তখন। তাতেই যথেষ্ট রোজগার করেছি, বা এখনো করছি। ভাগ্যটা ভালো আপনার। আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে, তারপর মোম্বাসা, ওখান থেকে বোম্বে, বোম্বে থেকে কলকাতায় এলাম। পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ওই ডার এস সালামে। আমার ইচ্ছেও ছিল সেখানে যাই, কিন্তু সেখানে আর সুবিধে হবে না। মালান গভর্নমেন্টের আওতায় আর উৎসাহে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধাই হবে না। ওরাই বেশি ডাকতো। কারা? আফ্রিকানরা। ওদের মধ্যে অনেক ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময়। অনেক মেয়ে ভারতীয় স্বামীও গ্রহণ করেছিল। আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল। আচ্ছা, সবই তো শুনলাম, এবারে আসল গল্পটা বলুন তো। বেলা গিয়েছে, বাকিটুকু অথবা আসলটুকু অতি অল্প, কিন্তু ভারী অদ্ভুত। শুনলেই তো ফুরিয়ে যাবে। তার চেয়ে চলুন না একটু চা খেয়ে নি। চা খাওয়া হলো খুব ভালো। ওবেলাও যাতে আমি থাকি সেই জন্য প্রণববাবু আর তার স্ত্রী পিড়াপিড়ি করতে লাগলেন। এবেলা নাকি ভালো করে খাওয়ানোই হয়নি। আমার খাবার নাকি খুব কষ্ট হয়েছে। সন্ধ্যার পর আধ জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হর্তুকিতলায় বসে। এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানার দরকার। আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন। তার 2 বিবাহ। আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন, তখন তার বড় ছেলের বয়স 30 বছর। আমার মা তার শেষ বয়সের সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন। আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ির। আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন। বামা মাকে ঠিক নিজের সন্তানের মতো মানুষ করেছিল। বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও। বাবা কোথাও যেত না। নিজের দেশের বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে, মার ভার নেওয়ার পর থেকে সে কখনো সে গ্রামেও পদার্পণ করেনি। আমার মা যখন বিয়ের কোণে সেজে আমাদের বাড়ি এসেছিলেন, মামা তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার এই জামাই বাড়ি এসে থাকতো। মা বলতেন, এখানেই থাকো না কেন বামা? না খেদি, জামাই বাড়ি কি থাকতে আসে? লজ্জার কথা। সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারতো না।
কিছুদিন পর পর প্রায়ই আসতো। আর আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছোটবেলায়, সেই নারকেল নাড়ু, চিড়ে, কলা এই সব জোগাড় করে নিয়ে আসতো। শুধু হাতে কখনোই আসতে দেখিনি তাকে। বাবা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতে। হঠাৎ কি একটা অসুখ হয়, মার সঙ্গে দেখাও হয়নি। মার সেজন্য খুব দুঃখ হয়েছিল। আমাদের কাছে পর্যন্ত বাবার নাম করতেন আর চোখের জল ফেলতেন। আমি বললাম, আপনি বামাকে দেখেছিলেন? না, আমার দাদা দেখেছিলেন। তখন দাদার 6 কি 7 বছর বয়স। তারপর? তারপর তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন। আমরাও গেলাম। ক্রমে বড় হলাম সেই দেশে। বাবার চাকরির উন্নতিও হলো। আমার এক বোনের বিয়ে হলো মোম্বাসায়। সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতরণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন। তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি। পরের বছর আমার মা মারা গেলেন, আমার বোনের বিয়ের ঠিক আগেই। তিনি সে সময় হৃদরোগেও কষ্ট পাচ্ছিলেন। একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে। তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়েও পড়লেন আর ডাক্তার আসবার আগেই মারা গেলেন। এবার আসল কথাটা এসে গিয়েছে। মা তো মারা গেলেন সন্ধ্যার সময়। অনেক রাতে লোকজনও জোগাড় হলো। যে কটা বাঙালি পরিবার নাইরোবিতে সে সময় থাকতো, তাদের সকলের বাড়ি মেয়েরা আর পুরুষরা এলেন সেই রাত্রে। আমাদের বাড়ির থেকে খবর পাওয়ার সাথে সাথেই রাত্রির 11টার পর আমরা শ্মশানে যাই মৃতদেহ নিয়ে। নাইরোবির বাইরে শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারেই সেই শ্মশান। স্থানটা বড় নির্জন, ঘাসের জঙ্গলে ভরা। রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি। সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করতো না শ্মশানে। আমাদের সঙ্গে অনেক লোকও ছিল। আলো জেলে আর বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল। মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে। দাদা মুখাগ্নি করলেন। আমরা সবাই চিতার অদূরে বসে রয়েছি। এমন সময় আমার ছোট ভাই দেবু হঠাৎ আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখো, ও কে দাদা? আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টে চিতার দিকে তাকিয়ে। পরনে তার আধময়লা থান কাপড়। বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন, সর্বনাশ, ও যে বামাজি। দাদা বললেন, হ্যাঁ বাবা, বামা দিদির মতোই দেখতে বল। বাবা বললেন, তোর মনে আছে? একটু একটু মনে পড়ে বাবা। আমরা সবাই অবাক হয়ে সেদিকেই চেয়ে রইলাম। সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপৎসংকুল শ্মশান ভূমিতে কোন বাঙালির মেয়ে আসবে? এ কথা কেউ কল্পনাও করতে পারে না। আমরা কেউ তাকে চিনিও না। কেবল চেনেন বাবা ও সামান্য কিছু চেনে দাদা। তাদের সাক্ষ্য সেখানেই সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করে উঠল। কোথায় বা চিতা, কার বা মৃতদেহ, মৃত্যুই বা কার? বৃক্ষতলে উপবিষ্টা নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি। সে সম্পূর্ণ নিষ্পৃহ, উদাসীনভাবে একদৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল। এখনও সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে। চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে। হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয়ী স্নেহের টানে আজ 20 বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশান ভূমিতে। বেশিক্ষণ আমরা দেখতে পাইনি। সব শুদ্ধ বোধহয় মিনিট 5-6 হবে বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরেই মিলিয়ে গেল সেই মূর্তি। আমরা বেশি কিছু কথা বলিনি আর। দাহকার্য শেষ করতে প্রায় সকাল হয়ে গেল। নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলাম তখন বেলা প্রায় 7টা কি 7:30। ওই নদীর তীরেই আমার মার 10 পিণ্ড দেওয়া হয় 10 দিন পর, মন্ত্র উচ্চারণ করে। রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরোবির বাঙালি পরিবারের মোটামুটি সব বাড়িতেই বিয়ে, পৈতে, ষষ্ঠী পুজো
করতেন। তারই নাম ছিল আমাদের মধ্যে পুরুত কাকা। নদীর ওপারের শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল। Black Invention.